প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তোমরা জানো আমরা এখন একটি অত্যন্ত খারাপ সময় অতিবাহিত করছি, অর্থাৎ কোভিড-19। আমি আশা করছি তোমরা সরকারের দেওয়া স্বাস্থ্যবিধিগুলো অনুসরণ করে সবাই বাসায় ভালোই আছো। পাশাপাশি তোমাদের হাতে এখন প্রচুর সময়, তোমরা অবশ্যই আমাদের দেওয়া অনলাইন ক্লাসগুলো ভালোভাবে ফলো করবে এবং বাসায় প্রচুর পড়াশোনা করবে। আজ আমি তোমাদের সাধারণ গণিতের সপ্তদশ অধ্যায়ের পরিসংখ্যানের উপর ক্লাস নেব। আমি রঘুনাথ বণিক, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, মাইলস্টোন কলেজ। চলো বন্ধুরা, আমরা ক্লাসটি শুরু করার আগে জেনে নেই এই অধ্যায় থেকে কি কি শিখব। Contents of this chapter. Number 1, পরিসংখ্যান ও পরিসংখ্যানের গুরুত্ব সম্পর্কে জানব। Discuss statistics and its importance. Number 2, তথ্য ও তথ্যের প্রকারভেদ আলোচনা করব। Discuss data and its classification. 3 নাম্বার, গণসংখ্যা ও ক্রমযুক্ত গণসংখ্যা বিন্যাস সারণী তৈরি করব, অর্থাৎ কনস্ট্রাক্ট ফ্রিকোয়েন্সি অ্যান্ড কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল। 4 নাম্বার, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। সর্বশেষ তোমাদের 17 অধ্যায়ের লেখচিত্র অর্থাৎ গ্রাফ কিভাবে আঁকতে হবে তা শিখব। পরিসংখ্যান ক্লাসটিকে আমরা বন্ধুরা 2টি পর্বে ভাগ করব। আজকে প্রথম পর্বের ক্লাস দিয়ে শুরু করে আমরা দ্বিতীয় পর্বে এই অধ্যায়টি শেষ করব। চলো প্রথম পর্বের ক্লাসটি আমরা শুরু করি। প্রথমে আমরা জানব পরিসংখ্যান কি। দেখো, সংখ্যাত্মক তথ্যের সংগ্রহ, উপস্থাপন, বিশ্লেষণ ও ব্যাখ্যাকরণকে পরিসংখ্যান বলে। তোমরা বন্ধুরা নিশ্চয়ই ক্রিকেট খেলা দেখতে পছন্দ করো। তাহলে আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত ক্রিকেট প্লেয়ারের নাম নিশ্চয়ই তোমরা জানো, এক বাক্যে বলবা সাকিব আল হাসান। দেখো, আমি সাকিব আল হাসানের ওয়ানডে লাস্ট 5টি রানের সংখ্যা আমি এখানে নিয়েছি, যদিও আমি অনুমান করে নিয়েছি। দেখো, 50, 110, 80 রানস, 95, 65। তাহলে এইটা একটা পরিসংখ্যান, ঠিক আছে? এইটাই হলো একটা পরিসংখ্যান, কারণ আমরা পরীক্ষালব্ধ কতগুলো সংখ্যা আমরা নিয়েছি এখানে। তাহলে পরিসংখ্যান হতে গেলে তোমরা মনে রাখবে অবশ্যই সংখ্যাত্মক উপাত্ত হতে হবে এবং সেটা পরীক্ষালব্ধ হতে হবে। তারপরে সেটা উপস্থাপন, যেমন আমরা ধরো গ্রুপে ভাগ করেও আমরা তার রানগুলাই করতে পারবো, যে সাজিয়ে দেখাতে পারবো, এটা উপস্থাপন। বিশ্লেষণ, আমরা এখানে গাণিতিক প্রক্রিয়া, যেমন আমরা গড় নির্ণয় করতে পারবো যে তার অ্যাভারেজ রান কত। তারপরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো সে ভালো প্লেয়ার না মন্দ প্লেয়ার। ঠিক আছে বন্ধুরা? ধরো এখানে আমরা যদি অ্যাভারেজ করি, তোমরা ছোটো ক্লাসে করেছো, এগুলো যোগ করে আমরা 5 ইনিংস দ্বারা ভাগ করে দেব, করে দেখবে মেবি আমাদের এখানে
এগুলো যোগ করলে হবে 400, 5 80, তার মানে তার অ্যাভারেজ একটু অনেক বেশি। তার মানে কি, সে এক বাক্যে আমরা বলবো সে একজন ভালো মানের প্লেয়ার, এবং নির্বাচক কমিটি দেখবা তাকে সবসময় খেলাবে, কখনো বাদ দিবে না, দেয় না, তাই না? এবার আসে পরিসংখ্যানের গুরুত্বটা কি, ইম্পর্টেন্স অফ স্ট্যাটিস্টিক্স। দেখো, এর জন্য আমি আরেকজনের ক্রিকেটারের আমি 5 ইনিংসের রান নিলাম। তার লাস্ট 5 ইনিংসের রান 10522। দেখো, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে তার কি রান সংখ্যাগুলো অত্যন্ত পুর। তার মানে আমরা এভারেজ করলে কত পাবো, 6, 10, 5/2। তার মানে তাকে তাকে আমরা এক বাক্যে বলতে পারি সে ভালো মানের প্লেয়ার না, এবং নির্বাচক কমিটি তাকে কখনো দলে খেলাবে না। তার মানে কি, পরিসংখ্যান কি করে, আমি তো একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, যে আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে, ঠিক আছে, ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়তা করে। এটা তো একটা ছোট এক্সাম্পল। এই ধরনের প্রতিষ্ঠানে ধরো একটা প্রোডাকশন, হ্যাঁ, সেখানে অনেক বড় বড় উপাত্ত নিয়ে, সংখ্যাত্মক উপাত্ত নিয়ে বড় বড় প্রতিষ্ঠানগুলো ভবিষ্যৎ পরিকল্পনা করে থাকে। এইটা হচ্ছে আমাদের পরিসংখ্যানের মূল ফাংশন। এবার আসো এখানে আমরা দেখো তথ্য, একটা কথা আছে। তাহলে তথ্য বা উপাত্ত কি বন্ধুরা, দেখো, তথ্য বা উপাত্ত অর্থাৎ ডাটা, অর্থাৎ আমরা এক বাক্যে বলবো সংখ্যাত্মক সংগ্রহই হচ্ছে তথ্য বা উপাত্ত, অর্থাৎ কালেকশন অফ নিউমেরিক্যাল ভ্যালু। অবশ্যই সংখ্যাত্মক তথ্যগুলো 4টা পয়েন্ট তোমরা মনে রাখবা, যে অবশ্যই সমজাতীয় হতে হবে, অর্থাৎ সেম হতে হবে, তুলনাযোগ্য হতে হবে, ঠিক আছে। তারপরে তোমার আমরা যেমন বিশ্লেষণ করতে পারবো, অর্থাৎ গড় বের করতে পারবো, সিদ্ধান্ত নিতে পারবো, তাহলে আমরা সেই সংখ্যাত্মক উপাত্তকে আমরা পরিসংখ্যান বলবো। আদারওয়াইজ কিন্তু আমরা পরিসংখ্যান বলতে পারবো। যেমন ধরো, শ্রেণীতে 50 জন ছাত্র, আমি বললাম যে 25 জন ছাত্রের বয়স আর 25 জন ছাত্রের উচ্চতা নিলাম, এটা কিন্তু আমরা পরিসংখ্যান বলবো না, কারণ আমাদের সমজাতীয় হতে হবে সংখ্যাত্মক উপাত্তটি, ঠিক আছে বন্ধুরা। আবার মনে করো যে তুলনাযোগ্য হতে হবে, অর্থাৎ দেখো, আমরা এখানে প্রত্যেকটা রানের সাথে আমি তুলনা করতে পারবো, কোন ইনিংসে কত রান করেছে, আমরা ব্যাখ্যা করতে পারবো, ঠিক আছে, তখনই আমরা এটা পরিসংখ্যান হবে। তো ঠিক আছে, তাহলে গুরুত্বটা আমরা বুঝলাম। আচ্ছা, এবার আসো, তথ্য 2 প্রকার, বিন্যস্ত তথ্য অর্থাৎ গ্রুপ ডাটা, অবিন্যস্ত তথ্য আনগ্রুপ ডাটা। বিন্যস্ত তথ্য অর্থাৎ যে তথ্যগুলোকে আমরা কি উপাত্তের মানগুলো সাজানো থাকবে, অর্থাৎ আমরা সাজিয়ে নিতে পারবো। যেমন আমরা মানগুলোকে গ্রুপে গ্রুপে ভাগ করতে পারবো, ঠিক আছে। অর্থাৎ ধরো, এখানে মনে করো যে 50 থেকে 100 কত, ঠিক আছে, আমরা এইভাবে এখান থেকে ছোট ছোট গ্রুপ করে 3-4টা গ্রুপ বের করে আমরা মানগুলো দেখাতে পারবো, ঠিক আছে। আমরা পরে এটা দেখবো আরো। এরপরে আসো অবিন্যস্ত তথ্য, অর্থাৎ যে উপাত্তের মানগুলো এলোমেলো থাকে, অর্থাৎ সাজানো থাকে না, সেগুলো হচ্ছে অবিন্যস্ত তথ্য বা আনগ্রুপ ডাটা। তো বন্ধুরা, আমি এখন তোমাদের বইয়ের থেকে একটি আনগ্রুপ ডাটা নেব, অর্থাৎ দেখো তোমাদের বইয়ে এক্সাম্পলে আছে যে শ্রীমঙ্গলে জানুয়ারি মাসে 31 দিনের একটি তাপমাত্রার অবিন্যস্ত তথ্য আছে, আমি সেটা নিলাম। হ্যাঁ, 14, দেখো এই উপাত্তটা দেখছো, 14, 13, 12, 13, 10, 10, 11, হ্যাঁ, যাই এখানে 31টি উপাত্ত আছে, ভ্যালু আছে। এখন আমরা এই অবিন্যস্ত উপাত্ত থেকে আমরা কি বিন্যস্ত উপাত্তে পরিণত করব। এটা করতে গেলে আমাদের জানতে হবে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করতে হবে। দেখো, আমরা এখন গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করব, অর্থাৎ কনস্ট্রাক্ট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। এখানে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করতে গেলে আমাদের কতগুলো ধাপ অনুসরণ করতে হবে। যেমন এই উপাত্তগুলো থেকে আমার ছোট সংখ্যাটা বের করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বড় সংখ্যা নির্ণয় করতে হবে, যেমন এখানে ছোট সংখ্যা 6, বড় সংখ্যা 14। এরপর আমাদের 3 নম্বর পরিসর নির্ণয় করতে হবে। পরিসর তাহলে আমরা কাকে বলবো, যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে তার সাথে 1 যোগ করে যে মান পাবো সেটাই হলো আমাদের পরিসর। তাহলে দেখো, আমরা পরিসর বের করে ফেলছি, যে পরিসর ইকুয়াল টু, পরিসর ইংরেজি হচ্ছে রেঞ্জ, 14 - 6 + 1 = 9। তাহলে আমরা পরিসর পেয়ে গেলাম। এখন আসো, আমাদের পরিসর হয়ে গেল। আমরা এখন নেক্সট আমাদের লাগবে শ্রেণী ব্যবধান, অর্থাৎ ক্লাস লিমিট। ক্লাস লিমিটটা দেখো, আমরা যেহেতু আমরা এখানে ছোট উপাত্ত নিয়ে কাজ করব,
হাইয়েস্ট হলে 40 কি 50টা উপর নিয়ে আমরা কাজ করব। সেই ক্ষেত্রে পরিসর আমরা শ্রেণী ব্যবধান আমরা সর্বোচ্চ 10 ধরে নিতে পারবো। যেমন এখানে আমরা দেখো যদি 3 ধরি তাহলে পরিসর পেয়েছি আমরা 3 ধরে ধরে যদি করি তাহলে আমরা 3 ধরেছি দেখো। এরপর আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করবো কিভাবে, পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে আমরা ভাগ করব। দেখো পরিসর হচ্ছে 9, শ্রেণী ব্যবধান 3, তাহলে 3 আমরা শ্রেণী সংখ্যা পেয়ে গেলাম 3। এখন ধরো বন্ধুরা আমি এটাকে 3 না ধরে 4 ধরলাম, তাহলে কত হবে 4 পয়েন্ট সামথিং আসবে। সেক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তী পূর্ণ সংখ্যাটাকে শ্রেণী সংখ্যা ধরতে হবে। ধরো 4 পয়েন্ট, এখানে যদি আমরা 4 দ্বারা ভাগ করি 2 পয়েন্ট সামথিং, তার মানে আমরা 3 ধরবো। যদি 5 দ্বারা করি তাহলে 1 পয়েন্ট সামথিং, মানে শ্রেণী সংখ্যা 2 ধরবো। এখন আসে আমরা দেখো সারণীটা কিভাবে সাজাই। ধরো আমাদের আরম্ভ সংখ্যাটা 6 দিয়ে শুরু, তাহলে আমাদের শ্রেণী ব্যবধান হচ্ছে 3। যেহেতু আরম্ভ সংখ্যা 6 দিয়ে শুরু, তাহলে আমি কি করব 6 3টা করে আমরা নেব, 6 6 7 8, তাহলে 6 থেকে 8 এভাবে আমরা নেব। পরবর্তীতে 9 থেকে 11, 11 থেকে 3 ব্যবধান 14। তাহলে এখানে দেখো বন্ধুরা এই আমরা 6 থেকে 8 আমাদের তাপমাত্রা আছে 11টি, 9 থেকে 11 13টি, 12 থেকে 14 60টি। তো বন্ধুরা এখানে দেখো আমরা এই যে শ্রেণী পদ্ধতিটা নিয়েছি এটাকে বলা হয় অন্তর্ভুক্ত শ্রেণী পদ্ধতি বা বিচ্ছিন্ন শ্রেণী পদ্ধতি, ঠিক আছে। তা আমরা অবিচ্ছিন্ন শ্রেণী পদ্ধতিটা পরবর্তীতে শিখব। তো এখানে আমাদের যেমন আমরা কিভাবে এগুলো বের করবো, এরপরে টালি সংখ্যা, ঠিক আছে 11। তাহলে এই 11কে আমরা কিভাবে দেবো, যেমন এখান থেকে দেখো এই 14টা কোন শ্রেণীতে আছে সেখানে বসাবো। যেমন ধরো আমার 12 এখানে, এভাবে আমরা সংখ্যাগুলো এখান থেকে দেখে দেখে, যেমন 14 আমরা গুল দেবো, 14টা এখানে একটা দাগ দেব, তারপরে আবার 14 আরেকটা দাগ দেব, আবার 14, এভাবে একটা একটা করে নেব আর আমরা এই শ্রেণীতে বসাবো। এভাবে আমরা দেখো 1 2 3 4 বসানোর পরে আমরা এইভাবে প্রান্তে দুটো বিন্দু যোগ করবো, এভাবে করতে পারি, এভাবে করতে পারি। হ্যাঁ, তাহলে এটা আমাদের কি টালি হবে। দেখো 5 10 11, এই যে আমি দুইভাবে দেখাইছি, তোমরা যে কোনো একভাবে করবে। এই যে আমরা এইভাবে যোগ করেছি 5, তাহলে 13 7। তো আমাদের এইভাবে আমরা এই যে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করে ফেললাম। তাহলে এইভাবে আমরা কি পাবো, আমরা একটা ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করব, অর্থাৎ বিন্যস্ত সারণী পাবো, ঠিক আছে, বিন্যস্ত উপাত্ত পাবো। এখন আসলে আমরা ক্রমযোজিত গণসংখ্যা সারণী কীভাবে বানাবো। দেখো ক্রমযোজিত অর্থাৎ ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ আমরা ক্রমযোজিত গণসংখ্যা দেখো 11 পর্যায়ক্রমে আমরা গণসংখ্যাকে যোগ করব। 11 সাথে 13 24, আবার তোমার 24-এর সাথে 7 31। অর্থাৎ কেন আমরা এটা করবো, দেখো আমি যদি বলি যে ক্রমযোজিত গণসংখ্যা কেন লাগবে, ধরো আমি যদি বলি যে 6 থেকে 11 কতগুলো তাপমাত্রা ছিল, তার মানে কি 11 আর 13 24টি তাপমাত্রা ছিল। আবার যদি বলি থেকে 6 থেকে 14 পর্যন্ত কতগুলো তাপমাত্রা ছিল, তার মানে কি 11 13 7 যোগ হয়ে 31টি তাপমাত্রা ছিল, ঠিক আছে। গণসংখ্যাকে আমরা এফ দ্বারা ডিনোট করবো, ক্রমযোজিত গণসংখ্যা আমরা এফসি দ্বারা ডিনোট করবো। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসো আমরা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, অর্থাৎ সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে উপাত্তের মানসমূহ কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীবিত হওয়ার প্রবণতাকে আমাদের কেন্দ্রীয় প্রবণতা বলে। যেমন তোমরা বৃত্তের ব্যাসার্ধ জানো, কেন্দ্রকে আমাদের কেন্দ্রের চারপাশে কি থাকে, ব্যাসার্ধগুলো থাকে। ঠিক এখানে আমাদের এই একটা কেন্দ্রীয় মানের চারিদিকে আমাদের উপাত্তের সব মানগুলো বিচরণ করবে, এটা হলো কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপগুলো হচ্ছে গাণিতিক গড়, অ্যারিথমেটিক মিন, মধ্যক, মিডিয়ান, প্রচুরক, মোট। এবার আসে আমরা গাণিতিক গড় সম্পর্কে জানব। গাণিতিক গড় আমরা গাণিতিক গড়টা কি, যেমন ধরো আমরা যদি একটা আনগ্রুপ ডাটা নিই, দেখো এই আনগ্রুপ ডাটা আমরা কি করব, অবিন্যস্ত উপাত্ত নিলাম, এখানে এই মানগুলোকে আমরা যোগ করে এই তথ্য সংখ্যা দ্বারা আমরা ভাগ করে দিলে আমরা গাণিতিক গড় পেয়ে যাবো। এটা আনগ্রুপ ডাটার ক্ষেত্রে। তাহলে উপাত্তের মানসমূহের যোগফলকে উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাই হলো গাণিতিক গড়। গাণিতিক গড় সমান উপাত্তের যোগফল বাই উপাত্তের সংখ্যা। এটা গেল অবিন্যস্ত বা আনগ্রুপ ডাটার ক্ষেত্রে। এবার সব বিন্যস্ত বা গ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা দেখো এখানে একটা বিন্যস্ত উপাত্ত বা গ্রুপ ডাটা নিয়েছি। দেখো তাহলে এখানে
আমরা প্রথমে কি করব, সরাসরি পদ্ধতিতে আমরা গড় নির্ণয় করতে পারি, একটা ডাইরেক্ট মেথড। যেমন শ্রেণী ব্যক্তি, তারপর আমরা শ্রেণী মধ্যবিন্দু বার করবো কিভাবে। এই যে দেখো, এই যে ক্লাসগুলো আছে, আমরা এইটাও আমি তোমাদের বইয়ের থেকে নিয়েছি। এই যে এই প্রত্যেকটা ক্লাসের এই নিচের যে ভ্যালুগুলো, এগুলোকে বলা হয় লোয়ার লিমিট, আর এগুলোকে বলা হয় আপার লিমিট। দেখো, আমরা একটা ক্লাসের শ্রেণী মধ্যবিন্দু কেমন করবো, আপার লিমিট লোয়ার লিমিট অ্যাভারেজ, অর্থাৎ আপার লিমিট লোয়ার লিমিট যোগ করে 2 দ্বারা ভাগ করে আমরা শ্রেণী ব্যবধান পাবো। এইভাবে আমরা দেখো আমাদের এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে দুইটা লোয়ার লিমিটের ডিফারেন্স অর্থাৎ আপার লিমিটের ডিফারেন্স কত 10। আমি যদি ডিফারেন্স করি 40 মাইনাস 50 ইকুয়াল টু 10 অথবা 31 মাইনাস 41 10। তাহলে পর্যায়ক্রমে আমরা 10 যোগ করে করে আমরা এইভাবে দেখো 45, 55.5, 65.5, 75.5, 85.5, 95.5 আমরা শ্রেণী মধ্যবিন্দুগুলো পেলাম। এরপরে ফ্রিকোয়েন্সিগুলো লিখলাম। এখন আমরা এফআই এক্সআই মাল্টিপল করে দিলাম, করে দিয়ে সামেশন করলাম। এখন দেখো আমাদের সূত্রটা কি, গড়কে আমরা এক্স বার দ্বারা ডিনোট করতে পারি, এক্স বার, এক্স বার ইকুয়াল টু সামেশন এফআই এক্সআই বাই এন, তার মানে 30 যে গড় পেয়ে গেলাম। এটা হলো আমাদের সরাসরি পদ্ধতি। এখন আসলে বন্ধুরা আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গড় নির্ণয় করতে হয়। দেখো, সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয়, তাহলে আমরা এখানে সংক্ষিপ্ত পদ্ধতির সূত্রটা দেখো, সূত্রটা আগে লিখে নিবে, সূত্র দেখে আমাদের সলভ করতে সুবিধা হবে। পরিসংখ্যানে মনে রাখবা আমাদের মূল কাজই হচ্ছে সূত্র দেখে আমাদের সলভ তৈরি করতে হবে। দেখো, সূত্রটা হচ্ছে এক্স বার সমান এ প্লাস সামেশন এফ আই ইউ বাই এন ইন্টু এইচ। এখন আমরা দেখো শ্রেণী ব্যক্তি, শ্রেণী মধ্যবিন্দু আমরা আগে বের করেছি, গণসংখ্যা, বিচ্যুতি আমরা কিভাবে বের করব। সবচেয়ে বেশি গণসংখ্যা বরাবর যে শ্রেণী মধ্যমানটা থাকবে এটা হলো বিচ্যুতি। দেখো, বিচ্যুতির সূত্রটা আমরা লিখেছি এক্স আই মাইনাস এ বাই এইচ। এখন আমরা এই দেখো আমরা আমরা যদি এখন এই এক্স আই ভ্যালুগুলো এখানে বসাই এবং এই এটাকে বলা হয় অনুমিত গড়, অ্যাজুমমেন্ট বলা হয়। আমরা এই ভ্যালুটা যদি এখানে বসাই, আর এস তো আমরা জানি 10, এস হলো এখানে শ্রেণী ব্যবধান বা ক্লাস ইন্টারভ্যাল, আমরা বসালে দেখো এই মাঝখানে এটা 0 পাবো। আমরা যদি এই ভ্যালুটা বসাই উপরে পাবো -1, এভাবে -2, -3, 1 2 3। তাহলে আমরা শর্টকাট যে জিনিসটা মনে রাখবো সেটা হলো যে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি বরাবর আমরা মিডল পয়েন্টটাকে ধরবো অ্যাজুমমেন্ট বা অনুমিত গড়, আর এখানে ধরবো বিচ্যুতি 0, উপরের দিকে বিচ্যুতি -1, -2, -3, নিচের দিকে 1 2 3। এরপরে আমরা এফআই ইউআই মাল্টিপল করে দিলাম, এফআই ইউআই মাল্টিপল করে দিয়ে আমরা সামেশন এফআই 3 পেলাম। এখন আমরা এই ভ্যালুগুলো, এই অনুমিত গড়, শ্রেণী ব্যবধান এবং সামেশন এফআই ইউআই এন হচ্ছে আমাদের টোটাল 50, এগুলো এখানে বসিয়ে দিলাম, দিয়ে আমরা এভারেজ পেয়ে গেলাম। এবার আসো বন্ধুরা, মধ্যক বা মিডিয়ান কি, উপাত্তের মান সহ ক্রমার সাথে সাজালে যে মানটি ঠিক মাঝখানে থাকে তাই হলো উপাত্তের মধ্যক। যেমন আমি যদি এখানে মধ্যকের ক বাদ দিয়ে দিই, মধ্যের ভ্যালু যেটা সেটা হলো মধ্যক। এখন এই মধ্যক বের করতে গেলে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে এই উপাত্তগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিতে হবে। দেখো আমরা সাজিয়ে নিয়েছি, এখানে এন এর মান 5 অর্থাৎ বিজোড়। তাহলে আমরা মধ্যক এখানে কিভাবে বলবো, দেখো মধ্যের কোন ভ্যালুটা আছে, মধ্যে আমাদের 27 আছে, তাহলে আমরা ডাইরেক্ট কিন্তু আমরা মধ্যক 27 বলতে পারি যে মধ্যক সমান 27। সূত্রের সাহায্যে আমি দেখাচ্ছি, দেখো মধ্যক ইকুয়াল টু n প্লাস 1/2 তম পদ, অর্থাৎ 5 প্লাস 1/2 তম পদ, অর্থাৎ 3 তম পদ। দেখো 1 2 3 সব কত হয়ে গেল আমাদের 27। এবার যদি বন্ধুরা এই n এর মান বিজোড় হয়, অর্থাৎ দেখো n এর মান যদি জোড় হয়, বিজোড় তো আমরা করলাম, যদি জোড় হয় দেখো আমরা জোড় সংখ্যক মান নিলাম, তখন আমাদের দেখো এই মাঝখানে যে দুইটা ভ্যালু আছে, দেখো মধ্যে দুইটা ভ্যালু আছে, এই দুইটা ভ্যালুকে যদি আমরা এভারেজ করি, অর্থাৎ মনে করো যে মধ্যক আমরা সরাসরি এইভাবে বের করতে পারি যে 27 যোগ 28 ডিভাইডেড বাই 2, তার মানে কত, অর্থাৎ 27.5। এভাবে সরাসরি বের করতে পারি। আবার সূত্রের মাধ্যমে দেখো আমরা বের করেছি মধ্যক n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, অর্থাৎ 6/2 তম পদ, 6/2 প্লাস 1 তম পদ। দেখো এভাবে আমরা এই যে মধ্যের 27 আর 28 আছে, কত 3 আর 4 তম পদ, 1 2 3 4 নিয়ে আমরা এভারেজ মধ্যক পেয়ে গেলাম। তাহলে এখন আসো আমরা বিন্যস্ত পদ্ধতিতে দেখো কিভাবে মধ্যক তৈরি করব। আমরা অঙ্কের সুবিধার জন্য আমরা বারবার একই তথ্য নিয়েছি। দেখো মধ্যক নির্ণয় সারণী, শ্রেণী ব্যক্তি, গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে শ্রেণী ব্যক্তি ক্রমযুক্ত গণসংখ্যা আমরা একটু আগে দেখেছি কিভাবে বের করতে হয়। দেখো 4 এর সাথে
6 যোগ করে 10, 10-এর সাথে 8 যোগ করে 18, 18-এর সাথে 12 যোগ করে 30, 30-এর সাথে 9 যোগ করে 39, 39-এর সাথে 7 যোগ করে 46, 46-এর সাথে 4 যোগ করে 50। অর্থাৎ আলটিমেট আমরা কি পাবো, এই টোটাল ফ্রিকোয়েন্সিটা পাবো। এখন মধ্যক নির্ণয়ের সূত্রটা দেখো, L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। আমরা এখানে প্রথমে n এর ভ্যালুটা নেব 25, তারপর এটাকে 2 দ্বারা ভাগ করবো 25, অর্থাৎ 25টাম অবজারভেশনটা দেখো কোথায় আছে। দেখো এখানে 4 পর্যন্ত অবজারভেশন আছে 31 থেকে 40 শ্রেণীতে। তারপরে 51 থেকে 50 শ্রেণীতে অবজারভেশন আছে ধরো 5 থেকে 10। ঠিক 51 থেকে 60 আছে 11 থেকে 18, 100 থেকে 60 আছে 19 থেকে 30। তাহলে আমার এখানে কত, 25। তাহলে 25 আছে কোথায় দেখো, এই 19 থেকে 30, অর্থাৎ 61 থেকে 70 শ্রেণীতে। তাহলে আমাদের মধ্যক শ্রেণী হবে 61 থেকে 70। এখন আমরা দেখো এখানে এলটা কি, এল হচ্ছে আমাদের লোয়ার লিমিট মধ্যক শ্রেণী নিম্ন সীমা। দেখো কত, 61। এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এফসি। আর মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে এফএম, এটা হলো এফএম। তাহলে দেখো, আর এস তো আমরা জানি, তাহলে এস তো আমরা জানি যে 10। এখন আমরা এই ভ্যালুগুলোকে এখানে দেখো বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করে পেয়ে গেলাম মধ্যক 66.83। এভাবে আমরা মধ্যক নির্ণয় করব। তো বন্ধুরা, আশা করি তোমরা প্রথম পর্বের ক্লাসটি বুঝতে পেরেছ। আমরা বাকি ক্লাসটি শেষ করব দ্বিতীয় পর্বে। আর আমি তোমরা সবাই ভালো থাকবে, আর তোমরা প্রচুর প্র্যাকটিস করবে। যারা যদি মনে করো কোথাও বুঝতে অসুবিধা, তোমরা ভিডিওটি বারবার দেখবে। আশা করি তোমাদের তখন কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। খুদা হাফেজ।